বয়স হয়ে গেলে যে মানুষের মাথায় হিট বেড়ে যায় সেটার একটা প্রপার এক্সাম্পল হচ্ছে গিয়ে পাপা পেরেজ। ভাই এই বান্দা আমারও পাপা তোমারও পাপা, আমাদের পাপা আছে, তারপরও সে আমাদের পাপা। ভাই সে এই ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে পাইকারি দামে বাজার করা শুরু করছে, ভাই কোনাতে নিছে, দামফ্রিজ নিছে, কুকুরেয়া নিছে, বার্নার্ডো সিলভা নিয়ে নিছে, আর সেটা দেখে আমার মনে হয়েছে যে নেক্সট সিজনের জন্য আমার টিম যে এতটা প্রিপেয়ার্ড, সবার খবর করে দিব, সবাইকে খেয়ে দিব, ভাই রাক্ষস হয়ে যাব। আর তার উপর দিয়ে আমি এই জিনিসটাই ভুলে গেছি যে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে পাপা পেরেজের মনে হয় যে আসলে আমার তো বয়স হয়ে গেছে, জায়গা সম্পত্তিগুলো একটু ভাগ করা দরকার, এদিক সেদিক টাকা পয়সা দেওয়া দরকার। আর সে এই জিনিসটাই করতেছে, এই জিনিসটাই করতেছে। ভাই পাপা পেরেজ থেমে নাই, আবার সে যা যা সাইনিং আনতেছে, ভাই এটা দেখে আমার মনের মধ্যে রোম্যান্স ব্রোম্যান্স সব ধরনের ইমোশন এরকম এরকম কিলবিল করতেছে। ভাই তুমি চিন্তা করতে যাও, মাদ্রিদের সবচেয়ে বড় যে প্রবলেম ছিল গত 3-4 সিজনে, যে ক্রুসের কোনো রিপ্লেসমেন্ট নাই, এন্ড হি কেম আপ উইথ রদ্রি ইন দিস। ভাই সে একটা ব্যালন্ডিয়র উইনার, গোল্ডেন বল উইনার, ওয়ার্ল্ড কাপ উইনার, ইউরো উইনার। ক্রুজকে রিপ্লেস করার জন্য হি কেম আপ উইথ দ্য মোস্ট পারফেক্ট ফুটবলার যে কিনা এখন এক্সিস্ট করে। আমরা ভিতিনিয়াকে চিন্তা করতেছিলাম, আমরা অনেক প্লেয়ারকে ওই পজিশনে খেলায় দেখছি, বাট দেন এগেইন ভাই রদ্রি যে জিনিসটা আমাদেরকে অফার করবে দ্যাটস ফিনোমিনাল। আর তার চেয়েও বড় কথা, রদ্রির ইম্পর্টেন্স কি সেইটা আমাদের আগে বোঝা উচিত। ভাই গত সিজনে যখন রদ্রি এসিএল ইনজুরিতে বাইরে চলে গেছে, ম্যান সিটি এত ম্যাচ আনবিটেন ছিল, পেপ গার্দিওলার পরে রদ্রির জন্য সিস্টেম চেঞ্জ করতে হয়েছে যে যেহেতু রদ্রি নাই, আমাদের টেম্পো কন্ট্রোলার নাই, উই হ্যাভ টু কাম আপ উইথ সামথিং নিউ যেটা ক্যারি করে আমরাও সে সামনের ম্যাচগুলো খেলবো। আর সেই জিনিসটা পেপ গার্দিওলাকে পর্যন্ত ভুগাইছে। সে এখন ইনজুরি প্রোন আছে, তার একটা সামনে অপারেশন আছে, বাট এগুলো আলাপ ছালাপ না। ওয়েন রদ্রি উইল বি অন দ্য ফিল্ড, ও আমাদেরকে কি কি দিতে পারে, কি কি দিবে, সেইটা যদি আমরা চিন্তা করতে চাই, রদ্রি ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা আমাদেরকে সিজনে 90% উপরে পাসিং অ্যাকুরেসি দিবে, যেটা কিনা ডিরেক্টলি ক্রুজ রিপ্লেসমেন্টের একটা প্রপার আলাপ সালাপ হয়ে যাইতে পারে। তুমি চিন্তা করতে চাও রদ্রির পজিশনিংটা কি হয়, ও দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে বল নেয়, বল নিয়ে দেখে যে আসলে গেমটা আমি কোনভাবে কন্ডাক্ট করব, আমি কি গেমটা স্লো করব না ফাস্ট করব, তারপর বলগুলা ডেলিভার করে। স্প্যানিশ টিম এই জিনিসটা পর্যন্ত বলছে ফাইনালের পরে যে ভাই রদ্রি যেভাবে বলে, রদ্রি যেভাবে টেম্পো কন্ট্রোল করে, উই জাস্ট ডু দ্যাট বিকজ হি ইজ দ্য ওয়ান যে কিনা আমাদের গেমটা রান করে। আর এই জায়গায় যদি রদ্রিকে আমরা পেয়ে যাই নিজেদের টিমে, যেখানে উই জাস্ট নিড আ টেম্পো কন্ট্রোলার টু আনলক এভরিওয়ান, ভাই সবকিছু পুরা সোনায় সোহাগা হয়ে যাবে। এই ওয়ার্ল্ড কাপে রদ্রি 655টার উপর পারফেক্ট পাসেস ডেলিভার করছে, যেটা কিনা অন্য যে কারো থেকে বেশি। ও 60টার উপরে লাইন ব্রেকিং পাসেস দিছে। তার মানে বুঝতেছো যে ও জাস্ট হচ্ছে গিয়ে বল রোটেট করায় না, বল ঘুরায় না, ও ডিরেক্টলি সি থ্রু করে যে আসলে আমার অ্যাটাক ডিরেক্টলি কে করতে পারবে, এবং ও লাইন ব্রেকিং পাসেস গুলাও ছাড়ে। 93% ওর পাসিং অ্যাকুরেসি এই ওয়ার্ল্ড কাপে, উইচ ইজ ফিনোমিনাল। ভাই ডিফেন্সিভ অ্যাসপেক্টে যখন আমি চিন্তা করতে গেছি রদ্রির কথা, আমার তো জাস্ট মাথা মুথাই আউলাই গেল। কেন বলতেছি এই কথাটা? তুমি চিন্তা করো যে মাদ্রিদের স্কোয়াডে এখন তুমি যত মিডফিল্ডার দেখবা, মোস্ট অফ দ্য প্লেয়ার্স তারা ভালো ট্যাকেল করতে পারে, কিন্তু মালদিনি আমাদেরকে এই জিনিসটা বলছে যে তোমার যদি কখনো একটা বলের পিছনে ট্যাকেলই করতে হয়, তার মানে তুমি অলরেডি একটা ভুল করে ফেলছো, তুমি ইন্টারসেপ্ট করতে পারো নাই, না হলে তোমার পজিশনিং ভুল ছিল। ঠিক আছে, কিন্তু মাদ্রিদের দিকে তুমি তাকাইতে চাও, জুড বিলিংহাম ভালো ট্যাকেল করে, চুয়ামিনি ভালো ট্যাকেল করে, কামাভিঙ্গা ভালো ট্যাকেল করে, ফেদেরিকো ভালভার্দে ভালো ট্যাকেল করে, কিন্তু এমন কোনো প্লেয়ার নাই যে কিনা ডিফেন্সিভলি পুরো জিনিসটা স্ক্রিন করতে পারবে, যে কিনা পুরো একটা শ্যাডোর মতো কাজ করবে, যে কিনা অপোনেন্ট বল ছাড়ার সাথে সাথে সেই জিনিসটা ইন্টারসেপ্ট করতে পারবে। এন্ড রদ্রি ইজ পারফেক্ট ফর দ্যাট। হি ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং ইন ডুয়েলস। ভাই 40টার উপর এই ওয়ার্ল্ড কাপে তার ডিফেন্সিভ অ্যাকশন আছে, 41টা ইন্টারসেপশন আছে, 20টার উপরে ট্যাকেলস আছে। সবকিছু মিলাইতে গেলে রদ্রি পুরা গেমটা স্ক্যান করতে থাকে, যেখানে ট্যাকেল দরকার হইলে ট্যাকেল দিতে পারে, কিন্তু ট্যাকেলের আগের যে প্রিকশন, পারফেক্ট পজিশনিং, প্রপার ইন্টারসেপশন, সেগুলাতে সে ফোকাস বেশি করে। এবং এই জিনিসগুলো মাদ্রিদকে অ্যাকচুয়ালি হেল্প করবে যাতে মাদ্রিদ কাউন্টলেস টাইমস নিজেরা হচ্ছে গিয়ে টেম্পো ধরে ফেলতে পারে। এন্ড সেই জন্যই রদ্রি ইজ দ্য পারফেক্ট টেম্পো কন্ট্রোলার ফর রিয়াল মাদ্রিদ। আর এটার কোনো ডাউট নাই, সে যখন উপরে উঠে হি ইজ পাওয়ারফুল ইনাফ টু টেক শটস, ও ভালো ক্রসেস করতে পারে, ও জোন 14 অ্যাকুয়ার করতে পারে। ভাই আমার জাস্ট মাথাটা জাস্ট আউলায় গেল রদ্রির কথা চিন্তা করতে করতে। এখন রদ্রি ফাইন্যান্সের আলাপ কি হইতে পারে? ভাই ম্যান সিটি কখনোই চাবে না যে রদ্রি 100 মিলিয়নের নিচে চলে যাক, কিন্তু সম্ভবত জিনিসটা আরো কমে আসবে, কারণ ওর এক সিজন বাকি আছে,
ওদের কন্ট্রাক্ট এক্সপায়ার হইতে। তো সেই ক্ষেত্রে ম্যান সিটি এটাও চাবে না যে রদ্রি মাদ্রিদে ফ্রিতে চলে যাক। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা একদম সোনায় সোহাগা মিলতেছে যে ভাই রদ্রি মাদ্রিদে আসতেছে। কিন্তু এর উপর দিয়ে ইয়ান ডিয়ামন্ডে ভাই এই বান্দার জন্য পেরেজ 100 মিলিয়ন অলরেডি লাইপজিগকে অফার করে ফেলছে, যেখানে তাদের আস্কিং 120-30-এর অ্যারাউন্ডে। এর উপর দিয়ে পিএসজি ওর উপরে নজর দিয়ে রাখছে। প্রথম কথা খেলাফি, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গিয়ে তোমার কাছে দেমবেলে আছে, দুই আছে, বারকোলা আছে, কাভারাজকেলি আছে, ডিয়ামন্ডেকে দিয়ে কি হবে ভাই? ডিয়ামন্ডে ছেড়ে দাও, 100 মিলিয়ন তো আমরাও অফার করতেছি। ভাই এই বান্দা বুন্দেসলিগায় গত সিজনে 20-এর উপর এক্সজি রাখছে, এবং দ্যাটস নট দ্য প্রাইমারি থিং, দিস ইজ আ 2 ফুটেড প্লেয়ার। ওকে তুমি লেফট উইং এ ফালাই দাও, রাইট উইং এ ফালাই দাও, এই ওয়ার্ল্ড কাপে আইভেরি কোস্টের জন্য দুই উইং এই অপারেট করছে। হি ইজ সামওয়ান যে কিনা ভাই দৌড়াইতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি এই সিজন শুরু হইলে দেখবা যে আমরা আবার জ্ঞান করতেছি যে ভাই এমবাপ্পে ভিনিসিয়াস প্রেস করে না। ডিয়ামন্ডে ইজ দ্যাট প্লেয়ার যে কিনা ডিফেন্সিভলি ম্যাসিভ অ্যাকশনস রাখতে পারে। গত সিজনে ও 150টার মতো রিকভারি করছে, যার মধ্যে একটা মেজর পোর্শন হচ্ছে কি অপোনেন্টের ফাইনাল থার্ডে, মানে বুঝতেছো প্রেস করে বল রিগেইন করে ফেলছে। তো সেই জায়গায় ডিয়ামন্ডে উইল বি আ গ্রেট এডিশন যে কিনা আমাদের রাইট উইং পজিশনে খেলতে পারে। এখন আলাপ চালাপ এই জায়গায় যে ডিয়ামন্ডে আসলে আমাদেরকে কি কি অফার করতেছে। ভাই দেখো ডিয়ামন্ডের ড্রিবলিং স্টাইল ইজ সামথিং যেটা কিনা অনেক লুক্রেটিভ কেন বলতেছি এই কারণে যে ও কাছে ওই পেসটা আছে যেখানে ও একটা ইন বিহাইন্ড রানার হইতে পারে, এই স্কিলটাও আছে যে ও 1v1 এ প্লেয়ার ডুয়েল করতে পারে। মানে তুমি চিন্তা করতে চাও যেভাবে ড্রিবল করা পসিবল, সে ওই দুইটা জিনিসের উপরই মাস্টারি করছে, এবং তার খেলার মধ্যে ওই জিনিসটা ঝলক আমরা দেখতে পারছি। ভাই গত সিজনের চিন্তা ভাবনা যদি আমরা করতে চাই, হি হ্যাজ বিন অ্যামেজিং। গত সিজনে টপ 5 লিগের মধ্যে ও সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ ক্যারিজ করছে, ও সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ ক্যারিজ ফাইনাল থার্ডে করছে, সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ ক্যারিজ ও পেনাল্টি এরিয়াতেও করছে। মানে ওর কাছে বল দিবা, বল বক্সে ঢুকে যাবে, জিনিসপত্র এইরকম। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে ভাই জুড বেলিংহামের সাথে ওর যে পার্টনারশিপটা, দ্যাটস গানা বি সামথিং লুক্রেটিভ। ও যদি দামফ্রিজের সাথে খেলে, ও যদি ট্রেন্টের সাথে খেলে, ভাই ওর কাছে ওই পরিমাণ সাপ্লাই থাকবে যে ও অপোনেন্টকে প্রপার অ্যাটাক করতেছে, প্রপার প্রেস করতেছে, এবং আমরা বল রিগেইন করে টেম্পো কন্ট্রোল করতে পারতেছি। এবং আমার মাথা ভাই আউলায় জাউলায় যাইতেছে। কিন্তু মাথা আউলায় জাউলায় যাওয়ার মতো আরেকটা নিউজ আমরা শুনতে পারছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রকে নাকি আর্সেনাল নিয়ে নিবে, 100 মিলিয়ন দিয়ে দিবে। ভাই প্রথম কথা, ভিনিসিয়াসকে তোমরা কিভাবে নিবা? ও যে চোয়াল বড় করছে, দেখতে এখন ড্যারেন সামির মতো লাগে, জিনিসপত্র মিলতেছে না। কিন্তু আলাপ সালাপ সেইটা না, আলাপ সালাপ এইটা যে প্রিমিয়ার লিগে লাস্ট কবে এত বড় সুপারস্টার সাইনিং হয়েছে, আই ডু নট রিমেম্বার, আফটার পল পগবার পরে যা হয়েছে, যত কিছু হয়েছে, হ্যাঁ উই ক্যান টক অ্যাবাউট আর্লিং হালান্ড, উই ক্যান টক অ্যাবাউট এনিওয়ান এলস, কিন্তু আলাপ সালাপ এটা যে যতক্ষণ পর্যন্ত ট্যাকটিক্যালি ফিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাবগুলো আছে, যখন হচ্ছে না তখন নাই। আর ভিনিসিয়াস হ্যাজ বিন দ্যাট কি প্লেয়ার ফর রিয়াল মাদ্রিদ, যে কিনা মাদ্রিদে বড় হইছে। মাদ্রিদে ও এসে যেই ধরনের খেলা দেখাইছে, আমার তো কলিজা ছিঁড়ে গেছে, এত বাজে প্লেয়ার কিভাবে হয়। দেন হি বিকেম আ লেজেন্ড অফ দ্য গেম অফ দিস ক্লাব। তো সেই জায়গায় ভিনিসিয়াস কন্ট্রাক্ট এক্সটেনশন করতেছে না, এটা নিয়েও কিছু পারাপারি আছে। পারাপারি কি রকমের? ও চায় যে ওকে এমবাপ্পের সমান বেতন দেওয়া হোক, ও আবার বেশি বেতন চায়, এটার জন্য ও 1 বছর ধরে কন্ট্রাক্ট এক্সটেনশন করতেছে না। বাট জোসে মরিনিও অ্যাট হিজ গেম, ও একটু আগে বলে দিছে, এই ভিডিওটা যখন আমি শুট করতেছি তার আগেও বলছে যে ভিনিসিয়াসকে লাগবে মানে লাগবেই, এবং ভিনিসিয়াস সামনের সিজনে থাকবে। এছাড়া আমি আর কোনো কথাবার্তা এদিক সেদিক দেখতে চাই না। কিন্তু ভিনিসিয়াস যদি আর্সেনালে চলে যায়, প্রথম কথা ভিনিসিয়াসকে অনেক বড় একটা পোর্শন অফ ফুটবল কমিউনিটি হেট করে, কারণ সার্টেন টাইপস অফ বিহেভিয়ারের জন্য। ওকে আন্ডারস্ট্যান্ডেবল, যার যেটা মন চায় করুক। এর উপর দিয়েও যদি আর্সেনালে যাই, ভাই হেডটা কার প্রতি বেশি যাবে আসলে তোমাদের? এটা কি ভিনিসিয়াস নাকি আর্সেনাল? কিন্তু আলাপ সালাপ সেটাও না, ভিনিসিয়াস কোথাও যাচ্ছে না। দিস আর জাস্ট টিউমার, জাস্ট লাইক যেভাবে মাইকেল ওলিসে মাদ্রিদে চলে আসছিল, মাদ্রিদের জার্সি মার্সি পরে ফেলছে। মাইকেল ওলিসে আসতেছে না কারণ বায়ার্ন ওকে ছাড়তেছে না। কিন্তু ভাই যেই ধরনের কুকিং পেরেজ লাগায় রাখছে, ভাই কুক তো মনে হচ্ছে যে উফ, ভাই পেট ভরে গেল আমার, শুধুমাত্র সাইনিং দেখেই পেট ভরে গেল। আমি জাস্ট চিন্তা করতেছি মাদ্রিদের লাইন আপ, যেখানে আমি কোনা থেকে দেখতে পারবো রুডিগারের সাথে, দিন হুইসেনের সাথে, যেখানে আমি দামফ্রিজ আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সোয়াপিং দেখতে পারবো, এক ম্যাচ ও এক ম্যাচ ও এক ম্যাচ ও। আমি দেখতে পারবো টেম্পো কন্ট্রোল করার জন্য আমার কাছে বার্নার্ডো সিলভা আছে, টেম্পো কন্ট্রোল করার জন্য আমার কাছে রদ্রি আছে, আমার উপরে প্রেস করার জন্য ফেদেরিকো ভালভার্দে আছে, জুড বেলিংহাম আছে, লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র আছে, কুকুরেলা আছে, কুকুরে ভাই লেফট ব্যাকে খেলবে, ওই দিক দিয়ে দিয়ামন্দে খেলুক, ব্রাহিম দিয়াস খেলুক, রদ্রিগো ফিট হয়ে গেছে, রদ্রিগো খেলুক, এর সাথে এমবাপ্পে আছে, পিছনে আছে থিবো কোর্তোয়া। ভাই সামনের সিজনে যা করবো ওয়ার্নিং দিয়ে দিলাম আবারও। আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।